নমস্কার বন্ধুরা, ভিন্ন স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত। এখন শুনবেন সমরেশ বসুর লেখা বিজড়িতের চতুর্থ পর্ব। সুদীপা আবার আরো জোরে নবনীতের কাঁধের চাদরটা ধরে টেনে দাবি করার মতো বলল, কিন্তু কেন তুমি এস্টাবলিশমেন্টের লোক হয়ে গেলে? কেন তুমি আমাদের কাছে থাকলে না? এস্টাবলিশমেন্টের লোক বললেই কি আমি দূরের মানুষ হয়ে যাই? আমার বসের মতো কিছু লোক যারা দেশে আছে তাদের বাদ দিলে আমিও কোটি কোটি মানুষেরই একজন। আমার ধারণা সব দেশের কোটি কোটি মানুষের মতোই একজন অসহায়। অসহায়? যদি নিতান্ত বাইরে থেকে দেখে, মানে বিচার যদি না করো। কিন্তু কোটি কোটি মানুষ কি অসহায়? যারা এটা মানতে চায় না ঠিক তাদের মতোই। বিপরীত কারণে আমি ঈশ্বরের ওপর আস্থা রাখতে পারি না। নবনীত অন্তরে অবিচলিত থাকতে চেয়েও এই প্রথম অনুভব করল তার ভিতরে কোথায় একটা ব্যথা বিঁধে গেল। তার স্বর যেন রুদ্ধ হয়ে গেল। সে এক মুহূর্তের জন্য চোখ বুজল। চোখ মেলে দেখল সুদীপা রক্তিম ঝকঝকে অপলক চোখে তার মুখের দিকে তাকিয়ে আছে। ও জিজ্ঞেস করল, কি হয়েছে তোমার? তুমি কি কাঁদছো? অসম্ভব। তোমার চোখ দুটো যেন ভেজা দেখাচ্ছে। অসম্ভব। তোমার কথা আমি বুঝতে পারলাম না। তুমি ঈশ্বর মানো? মানতে চাইলেই কি মানা যায়? সে আমাদের জন্মের যন্ত্রণাকে কখনো লাঘব করতে চায় না। নবনীত আবার সেই বিঁধে যাওয়া ব্যথা অনুভব করল। সুদীপা তার দিকে তেমনি অপলক চোখে তাকিয়ে রইল। বলল, তোমাকে কেমন অন্যরকম দেখাচ্ছে। বলেই ও ঝুঁকে পড়ে। তারপর নবনীতের চিবুকে একবার ঠোঁট ছুঁয়ে দিল। নবনীত হাসল, চমকালো না। আস্তে আস্তে ঘাড় ঝাঁকালো, যেন সুদীপাকে ধন্যবাদ জানাচ্ছে। সুদীপা চোখ নামালো। মুখে একটা কষ্টের অভিব্যক্তি ফুটল। দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরল। তারপর হঠাৎ গেলাসে চুমুক দিয়ে শূন্য করে দিল এবং হেসে উঠল। নবনীত জানে এ আচরণগুলো মনেরই প্রতিক্রিয়া। পানের প্রতিক্রিয়াও অনেকখানি। গেলাসটা টেবিলে রেখে আবার নিজের হাতেই বোতল খুলতে গেল। নবনীত ভরসা করতে পারল না। বোতলটা নিজের হাতে নিয়ে বলল, অনেক তো হলো, আর থাক। আর একটু। তোমার সঙ্গে আমার আরো কথা আছে। এটা ছাড়াও তো কথা বলা যায়। চাই, তবু ইচ্ছে করছে, কিন্তু আমি তোমাকে এখনো বুঝতে পারছি না। নবনীত বোতলের ছিপি খুলতে খুলতে একবার রান্নাঘরে যাওয়ার দরজার দিকে তাকালো। গোপীনাথ এখন আর সেখানে নেই। কি করছে গোপীনাথ? সুদীপার গেলাসে সাবধানে হুইস্কি ঢালতে ঢালতেই সে বাঁ হাতের কবজিতে ঘড়ি দেখল, 9:45। সে বোতলটা সরিয়ে ছিপি বন্ধ করে সুদীপার দিকে তাকালো। সুদীপা তার দিকেই তাকিয়ে আছে, লাল চকচকে চোখে অনুসন্ধিৎসা। নবনীত বলল, আমার মধ্যে কোনো দুর্বোধ্যতা নেই, আমাকে বোঝারও কিছু নেই। নেই? এখনো পর্যন্ত একটুও সুবোধ্য তো মনে হলো না। আমার মনে হচ্ছে তুমি পা থেকে মাথা পর্যন্ত দুর্বোধ্য। নবনীত নিজেই তার পায়ের দিকে তাকালো এবং তারপর কোলের দিকে। সুদীপা খিলখিল করে হেসে উঠল, বলল, নবনীত ঘোষ, ওটা তুমি খুঁজে পাবে না, আমিই বুঝেছি। নবনীত সুদীপার গেলাসে পরিমাণ মতো জল ঢালতে গিয়ে দেখল জলের বোতল শূন্য। সে বলল, তুমি 1 মিনিট বসো, আমি জলের বোতল নিয়ে আসি আর দেখে আসি গোপীনাথ কি করছে। আমি যাচ্ছি। না না, তুমি আর উঠো না, আমি যাব আর আসব। তার বলার উদ্দেশ্য সে নিশ্চিত জানে সুদীপা এখন সহজভাবে হাঁটতে পারবে না। সুদীপা ডান দিকে ফিরে দরজার উপর চোখ রেখে জিজ্ঞেস করল,
গোপীনাথ কি ওখান থেকে চলে গেছে? বোধ হয়, দেখতে পাচ্ছি না। নবনীত রান্নাঘরের দিকে যেতে যেতেই বলল। বসবার ঘর থেকে ঢাকা বারান্দা পার হবার আগে একবার দরজার পাশে দেখল, নেই। সে রান্নাঘরে ঢুকে দেখল গ্যাস উনুনের উপর রান্না খাদ্যসমূহের পাত্র বসানো, যার অর্থ রান্না শেষ। গোপীনাথ গ্যাস উনুনের নিচে 2 হাঁটুর মধ্যে মুখ ঢুকিয়ে 2 হাত দিয়ে হাঁটু জড়িয়ে বসে ঘুমোচ্ছে। 2-1 সেকেন্ড তাকিয়ে দেখল, তারপর ফ্রিজের দিকে পা বাড়াতেই গোপীনাথের গোঙানো স্বর শোনা গেল, কাঁদছে। নবনীত উৎকর্ণ হলো না। না, গোপীনাথ কিছু বলছে, ও নবনীতের আশা টের পায়নি। নবনীত শুনল গোপীনাথের গোঙানো খাপছাড়া অস্পষ্ট কথাগুলো। সে কথা হচ্ছে না, যদি তাই পারবো, কে তোমাকে, কোনো দম বোধ নাই, তা হয় না, যায়, বুক ফেটে যায়। নবনীত ব্যস্ত হয়ে ওঠে। সে জানে গোপীনাথের সকল কথার উৎস কোথায়। সে বুঝতে পারে গোপীনাথ হাঁটুর মধ্যে মুখ ঢুকিয়ে কার সঙ্গে কথা বলছে। এইসব ছিন্ন কথা জোড়া লাগানো নবনীতের পক্ষে সম্ভব নয়, কিন্তু গোপীনাথ কখনো একলা একজনের সঙ্গে ছাড়া কথা বলে না, না, ঈশ্বরের সঙ্গেও নয়। নিরুপায় নবনীত। ফ্রিজের হাতল ধরে টান দিতেই শব্দ হলো, কে? গোপীনাথ ধরফর করে উঠে দাঁড়াল। আমি, তোমার কি ঘুম পেয়েছে? না, ঘুম তো পাই নাই বাবু। ও তাকে লোকের সামনে বা অফিসে সাহেব বলে, বাড়ির মধ্যে একান্তে বাবু। আবার বলল, জলের জন্য আমাকে ডেকে বললেন না কেন বাবু, দিয়ে আসতাম। অসুবিধের কিছু নেই। গোপীনাথ, তুমি কি রাত্রে এখানে থাকবে? কেন বাবু, এখানে থাকবো কেন? এমনি বললাম, তোমাকে থাকতেই হবে তা আমি বলিনি। না বাবু, আমি আপনাদের খাইয়ে দাইয়ে আমার ঘরে ফিরে যাব। কিছু তো বলা যায় না, তালাটা ভেঙে যা কিছু আছে চুরি করে নিয়ে গেলেই হলো। নবনীত গোপীনাথের এ কথার জবাব দেবার কোনো প্রয়োজন বোধ করল না। সে জানে চুরির কথাটা আসল না। গোপীনাথ কখনোই রাত্রে এখানে থাকবে না। ও কোনোদিনও ওর সেই কোয়ার্টারের ঘর ছেড়ে যাবে না, থাকবেও না। নবনীত টেবিলের সামনে এসে থমকে দাঁড়ালো। সুদীপার গেলাস শূন্য। ও মাথা এলিয়ে দিয়ে গুনগুন করছে, সুরটা যেন চেনা। বলল, এ কি, গেলাসের হুইস্কি গেল কোথায়? সুদীপা ওর বাঁ হাতের তর্জনী দিয়ে গলা বুক পেট অব্দি বুলিয়ে নির্দেশ করল হুইস্কি কোথায়, এবং মাথা তুলে সোজা হয়ে বসে বলল, 1 মিনিটের জায়গায় আপনি যদি 5 মিনিট দেরি করেন, সে দোষ তো আমার নয়। আমি দেখলাম আপনার বিয়ারা কাম মালি কাম কুকের সঙ্গে কথা শেষ হচ্ছে না, একলা একলা বসে কি করব, খেয়ে ফেললাম। নবনীত দেখল এবং অস্বস্তি বোধ করে চোখ ফেরাল, কারণ সুদীপা কেবল হুইস্কি পান করেনি, পা তুলে হাঁটু মুড়ে বসার আসনও বদলিয়েছে, যার পরিণতি ওর ডান উরুতে শার্টের বাইরে ছিন্নাংশ আরো বর্ধিত হয়েছে। সে বোতলটা টেবিলে রাখল। সুদীপার চোখের দিকে তাকিয়ে নবনীতের মনে হলো চোখের তারাযুগল প্রায় স্থির ও বদ্ধ, এবং চোখ কিঞ্চিত ছোট। গতরাত্রের চেহারার সঙ্গে এখন আর কোনো অমিল নেই, কেবল রেগে যাওয়া বা ক্ষুব্ধ হওয়া ছাড়া। বেপরোয়া ভাবটা পূর্ণ মাত্রাতেই আছে। সে সোফার কাছে গিয়ে দাঁড়িয়ে বলল, সুদীপা, আমাকে তুমি চুমকি বলে ডাকতে পারো না? সুদীপা খানিকটা বাধা দেয়া প্রতিবাদের ভঙ্গিতে বলে উঠল, তুমি হয়তো আমার সম্পর্কে অনেক কিছু ভাবতে আরম্ভ করেছো, তা করো। তুমি আমাকে চুমকি বলে ডাকলে আমি খুব খুশি হব। বেশ তো, তাই না হয় বলা যাবে। আমি বলছিলাম আমরা খেয়ে নিলে ভালো হতো। না না, এখন খাবো না। বেলা 2:30-এর সময় 1 পেট ভাত খেয়েছি, এখন আমার একটু খিদে পায়নি।
কথাগুলো খানিকটা নিজের মনে বলতে বলতেই সহসা যেন চমকে ওঠে। নবনীতের দিকে উৎসুক চোখে তাকিয়ে বলে, ও, তোমার নিশ্চয়ই খিদে পেয়েছে। গোপীনাথ আমাকে বলেছে সারাদিন তুমি একবার মাত্র খাও, আর তা রাত্রেই। গোপীনাথের কোনো ধারণাই নেই আমি সারাদিন প্রচুর খাই। জানি জানি, তুমি সারাদিনে কি খাও সবই জানি। আসল খাওয়া বলতে আমরা ভাত খাওয়াই বুঝি। তুমি খাবে, চলো, আমি খাবার টেবিলে তোমার সঙ্গে বসবো। ও ওঠবার উদ্যোগ করল। নবনীত নিজের জায়গায় বসে বলল, উঠো না, বসো। আমি আমার খিদের জন্য বলিনি, তোমার অনেক ড্রিঙ্ক হয়ে গেছে। গোপীনাথকেও এবার ছেড়ে দেওয়া দরকার। সুদীপা ফিক করে একটু হেসে ভারী চোখের পাতা কাঁপাবার চেষ্টা করে বলল, এখানেই নবনীত ঘোষের রহস্য। মিনিমাম হাফ ডজন চাকর বেয়ারার যার জন্য সারা রাত জেগে থাকা উচিত, সে ঠান্ডা খেতে পারে, তবু একটি লোককে করুণা করে ছেড়ে দিতে চায়। করুণা করা আর অস্বস্তি হওয়া এক কথা নয়। ওকে আটকে রাখলে আমার অস্বস্তি হবে। গোপীনাথ, গোপীনাথ! সুদীপা বেশ স্বর চড়িয়ে ঘাড় ফিরিয়ে ডেকে উঠল। নবনীত অবাক। গোপীনাথ ঘরের মধ্যে এসে দাঁড়ালো। সুদীপা বলল, তুমি তোমার খাবার নিয়ে খেয়ে চলে যাও, আমরা পরে খাবো। গোপীনাথ নবনীতের দিকে তাকালো, ওর চোখে দ্বিধা ও জিজ্ঞাসা। নবনীত বলল, তুমি এক কাজ করো, খাবার টেবিলে আমাদের খাবার ঢাকা দিয়ে রেখে তুমি খেয়ে চলে যাও। গোপীনাথ তথাপি একটু সময় দাঁড়িয়ে রইল, তারপর আস্তে আস্তে চলে গেল। সুদীপা বলল, লোকটা খুব ভালো, ওর কিন্তু ধারণা আমি তুমি একসঙ্গে এক ঘরে থাকবো। নবনীত বোঝে গোপীনাথের কাছে এই ধারণাটাই স্বাভাবিক আর বাস্তব। আজ সকালে যা কেবলমাত্র একটি দৃশ্যের মধ্যে সীমাবদ্ধ ছিল, এখন তার অনুমান আচরণের বাস্তবেও অনেকখানি মিলে যাচ্ছে। সে হুইস্কির বোতল খুলে গেলাসে ঢালতে উদ্যত হতেই টেলিফোন বেজে উঠল। নবনীতের ভুরু কুঁচকে উঠল। সে দ্রুত হাতে হুইস্কি ঢেলে ছিপি বন্ধ করে গেলাসে জল মিশিয়ে সুদীপার হাতে তুলে দিয়ে টেলিফোনের কাছে এগিয়ে গেল। রিসিভার তুলে নিল। সুদীপা এখন তার বাঁ দিকে। সে গম্ভীর নিচু স্বরে হ্যালো বলল। টেলিফোনের ওপার থেকে পুরুষ স্বর ভেসে এলো, মিস্টার ঘোষ বলছেন? হ্যাঁ, কে কথা বলছেন? নমস্কার মিস্টার ঘোষ, আমি সুচারু কথা বলছি, চিনতে পারছেন? সুচারু ধর। সুচারু ধর? না, ঠিক ধরতে পারছি না। এনি সোর্স প্লিজ? টেলিফোনের ওপার থেকে একটু হাসির মতো শব্দ হলো। কথা শোনা গেল, সেন্ট্রাল ক্যালজুট, আমি আপনার বসের। ওহো, সরি সুচারুবাবু, কি খবর বলুন তো? আপনাকে রাত্রে একটু বিরক্ত করছি, অবশ্যই বসের জন্যই, তবু মাফ করবেন। নবনীত জানের পরেই প্রশ্নটা কি আসছে, বলল, না না, মাফ করার কি আছে, বসের জন্য। কি ব্যাপার বলুন তো, উনি ভালো আছেন? উনি ভালো আছেন। সুদীপা মজুমদার কোথায় আপনি বলতে পারেন? মিসেস হালদারের বাড়ি থেকে কাল রাত্রে যে মেয়েটি আপনার বাড়ি গেছিল? না তো, আমি তো সকালে অফিসে গেছিলাম, ও ঘুমোচ্ছিল, তারপর দুপুরবেলা এখান থেকে চলে গেছে। সুদীপা যদিও রান্নাঘরের দিকে তাকিয়েছিল, নবনীত দেখল সুদীপা এবার তার দিকে তাকিয়ে ঢুলু ঢুলু চোখে ঠোঁট টিপে হাসছে। কেন বলুন তো? একটু দরকার ছিল। আমরা ওকে সব জায়গাতেই খুঁজেছি, কেবল আপনার ওখানেই যায়নি। আসলে ও যে আপনার ওখানে কাল রাত্রে গেছিল সেই খবরটা পেতেই দেরি হয়ে গেছে। তা না হলে আপনার ওখানেই ওকে পেয়ে যেতাম। আমরা ওকে তন্ন তন্ন করে সারাদিন খুঁজেছি, কোথাও পাইনি। নবনীত তুষ্ণীন ভাব ধারণ করল, কোনো কথা বলল না। ওপার থেকে ডাক ভেসে এলো, মিস্টার ঘোষ। হ্যাঁ বলুন, শুনছি। আমাকে কি কিছু করতে হবে? না, আপনাকে এমনিতে কিছু করতে হবে না। মেয়েটি যদি আবার আপনার ওখানে যায় বা টেলিফোন করে, তাহলে কাইন্ডলি একটু জেনে নেবেন ও কোথায় আছে।
খবরটা আপনি কেবল বসের পিএকে টেলিফোনে জানিয়ে দেবেন, তাহলেই হবে। আমরা ওকে বাড়ি, অফিস, পসিবল সব জায়গায় খুঁজেছি। ওর তল্লাটের একটা গ্রুপের ছেলেদের সঙ্গে ওর মেলামেশা আছে। সেই গ্রুপের মধ্যে আমাদের 2-1টি ছেলেও আছে। দরকার পড়লে খবর টবর পাই। ওদের কাছে শুনলাম গতকাল বিকেলে বেরিয়েছে, তারপর আর ফেরেনি। প্র্যাকটিক্যালি লাস্ট নাইটে আপনার সঙ্গে চলে যাবার পর থেকে মেয়েটা ভ্যানিশ হয়ে গেছে। আপনাকে একটা রিকোয়েস্ট করে রাখছি, এই বিষয়ে কাউকে কিছু বলবেন না। বসকেও না? উনি জিজ্ঞেস করলে বলতে পারেন, আপনি আর চেঁচে বলতে যাবেন কেন? উনি অর্ডার দিয়েছেন বলেই তো আমরা খুঁজে বেড়াচ্ছি। নবনীত আবার কথা বলবার আগে সুদীপাকে দেখল এবং আবার চমকে উঠে ছোটিতেই মুখ ফিরিয়ে নিল। সুদীপার ভুরু কোঁচকাল, দৃষ্টি তার দিকে। ঠিক আছে, এ বিষয়ে আমার বলবার বা জিজ্ঞেস করবার কিছুই নেই। জিজ্ঞেস করা আলাদা, বলবার আছে। আপনি কিছু জানলেই বলবেন। আপনাকে একটা টেলিফোন নাম্বার দিয়ে রাখছি, যদি মেয়েটা রাত্রের দিকে আসে তবে তৎক্ষণাৎ এই নাম্বারে আপনি একটু জানিয়ে দেবেন। বলে নাম্বারটা জানালো। নবনীত ছোটিতেই ঘাড় ফিরিয়ে একবার সুদীপাকে দেখে নিল। ও একইভাবে এখন তাকিয়ে আছে। নবনীত কয়েক সেকেন্ড অপেক্ষা করে বলল, ঠিক আছে, লিখে নিয়েছি, তবে আমার মনে হয় 10টা বেজে গেছে। শীতের রাত, আর বোধহয় আসবার কোনো চান্স নেই। ওরে বাবা, ও মেয়ের বিষয়ে কিছু বলা যায় না। ওর কাছে রাত্রিটা কোনো ব্যাপারই নয়। তা না হলে কাল রাত্রে ঝপ করে আপনার সঙ্গে ওভাবে আপনার বাড়ি চলে যায়। ওর যদি ইচ্ছা হয় ঠিক চলে যাবে। আচ্ছা, কিছু মনে করবেন না, আপনাকে অনেকক্ষণ বিরক্ত করলাম। না না, এতে আর বিরক্তর কি আছে, ছাড়ছি। নমস্কার। নবনীত রিসিভার নামিয়ে রাখতেই সুদীপা বলে উঠল, এই হচ্ছে তোমাদের ভিআইপিদের নিয়ে জ্বালা। টেলিফোন আসারও শেষ নেই, এলেও শেষ হয় না। ভিআইপি কোথায় দেখলে? আমি তো একজন চাকর মাত্র। থাকার অভিনয় বিনয় কিছুই করতে হবে না। এর আগের বারও দেখলাম টেলিফোনের কথা শেষ হতে চায় না, এবারও তাই। এরা কারা? সব অফিসের লোক বুঝি? হ্যাঁ, তাছাড়া আমার কাছে আর কে কিসের জন্য টেলিফোন করবে? সবই অফিসিয়াল। সে সুদীপার চোখের দিকে তাকালো, কিন্তু তার কপালে কয়েকটি রেখা অস্পষ্টভাবে জেগে উঠেছে। সমস্ত ব্যাপারটাই যেন দৈব নিয়তি নির্দেশিত। বেম্বার টেলিফোনের আগেও সমস্ত ব্যাপারটা এরকম একটা চেহারা নেয়নি। নবনীত সমস্ত ঘটনাটিতে অসুখী, শঙ্কিত এবং দুর্ভাগ্যজনক বোধ করছে। অথচ আপাতত এই মুহূর্তে সুদীপাকে ব্যাপারটা বলা যাবে না। এমনভাবে গোপন করতে হবে যেন সুদীপা কিছুই অনুমান করতে না পারে। বাবু, আমার খাওয়া হয়ে গেছে। সুদীপা খিলখিল করে হেসে উঠল, জিজ্ঞেস করল, আচ্ছা গোপীনাথ, তুমি ওরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে হুশ করে খাচ্ছিলে কেন? গোপীনাথকে এমনিতেই অতি নিরীহ আর অসহায় দেখায়। সুদীপার কথা শুনেও কয়েক সেকেন্ড একেবারে স্তব্ধ হয়ে রইল, যেন পাষাণে পরিণত হয়ে গেল। তারপর হঠাৎ হাসল এবং তার চোখের কোণে অনেকগুলো ভাঁজ জেগে উঠল। বলল, আপনি দেখতে যাবেন জানলে বসে খেতাম দিদিমণি। সুদীপা হিক্কা তোলার মতো একটা শব্দ করে আবার খিলখিল করে হেসে উঠল এবং ওর চিবুক প্রায় ওর বুকের কাছে ঠেকল। খোলা চুলে মুখ প্রায় ঢাকা পড়ে গেল। গোপীনাথ লজ্জিত মুখে নবনীতের দিকে তাকালো। তারও হাসি পাচ্ছে, দমন করল। সুদীপা মুখ তুলে হাসি সামলিয়ে বলল, কে তোমাকে বলেছে আমি দেখতে গেছিলাম? আমি এখান থেকে উঠিনি। আমি তোমার ছায়া দেখতে পাচ্ছিলাম, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গোগ্রাসে খাচ্ছিলে। গোপীনাথ মাথা নিচু করল। নবনীত বলল, চলো গোপীনাথ, তুমি গেলে আমি গেটে তালা বন্ধ করে আসব। গোপীনাথ দুহাত কপালে ঠেকিয়ে সুদীপাকে নমস্কার জানিয়ে বলল, দিদিমণি, আজ রাতের মতন যাচ্ছি, কাল সকালে আবার আসব। বলে আরেকবার কপালে হাত ঠেকিয়ে বাইরের দরজার ছিটকিনি খুলল।
নবনীত সুদীপাকে বলল, 1 মিনিট, আমি গেটে তালাটা লাগিয়েই আসছি। তোমার 1 মিনিট তো? সুদীপা ঘাড় কাত করে বলল এবং মেঝের গালিচায় পা নামালো। পায়জামার ছিন্ন অংশের ফাঁকে ওর উরুর রং লাল ঝলক লাগা সোনালি দেখাচ্ছে। আবার বলল, এবার ফিরতে দেরি করবে তো এসে দেখবে আমি বাকি হুইস্কি নিট গিলে বসে আছি। তবে 2 মিনিট। সুদীপা হেসে উঠল। নবনীতের মুখে অন্যমনস্কতার ছাপ। সে অন্ধকারে বাগানে গোপীনাথের চলমান মূর্তির কাছে প্রায় ছুটে গেল। নিচু স্বরে ডেকে বলল, শোনো গোপীনাথ, এই দিদিমণি যে আমার বাড়িতে আছেন এই কথা যেন ঘুণাক্ষরেও কাউকে বলো না, বুঝলে? এই কাকপক্ষীকেও বলবো না বাবু। চলো। গোপীনাথ তার খুব কাছে পিছন থেকে ডাকল, বাবু একটা কথা বলবো। কি? বাবু 2টো কথা বলবো। ভাগিয়ে আনলেও দিদিমণিকে এখন বিয়ে তা করবেন না। আগে পৌষ মাসের এখনো 2 দিন বাকি। কাগজে বিয়ে হলে এটো 2টো দিন ছাড় দেবেন বাবু। নবনীত প্রথমটা অতিমাত্রায় বিভ্রান্ত বোধ করল। এই হলো গোপীনাথ। ও কখন কি বলতে পারে তার কোনো ঠিক নেই, কিন্তু তাকে কিছু বোঝাতে যাওয়া এ সময় অসম্ভব। বলল, ঠিক আছে, দাঁড়াও, গেটের চাবিটা কোথায় আছে দেখি। এই গেটের শেকলের গায়ে তালার সঙ্গেই ঝোলানো আছে। আরেকটা কথা, আগে দিদিমণি ভদ্রলোকের মেয়ে, কিছু সঙ্গে করে নিয়ে আসতে পারেন নাই। বুঝি তো বাবু, 1 জামা কাপড়ে এসেছেন, কাল ওনাকে কিছু জামা কাপড় কিনে দেবেন। আগে দেব, কিন্তু তোমাকে যে কথাটা বলেছি তা মনে রেখো। আমার যা যাবার গেছে, আর কারোর যেন না যায়। আমি নিজের মনকে ইস্তক বলবো না। আগে যাই। আগে এসো। নবনীত দ্রুত হাতে গেট বন্ধ করে শিকল চড়িয়ে আংটার তালায় চাবি লাগিয়ে চাবিটা পাঞ্জাবির পকেটে রাখল। বেশ দ্রুত বাগান পেরিয়ে বারান্দায় উঠতেই দেখতে পেল সুদীপা বারান্দায় এসে পড়েছে। ও রীতিমতো টলছে। একটা কোনো কিছুর উপর দেহভার স্থাপন করতে চাইছে, কিন্তু সম্ভবত ওর বাঁ দিকের দেওয়ালটা চোখে পড়ছে না। নবনীত প্রায় ছুটেই ওর সামনে গেল। সুদীপা তৎক্ষণাৎ তার বুকের উপর হাত রাখল, হেসে বলল, ঠিক জানি তুমি দেরি করবে। ও নবনীতের বুক থেকে হাতটা তুলে তার কাঁধের ওপর রাখল। দেরি করলাম কোথায়? তালাটা বন্ধ করেই তো চলে এলাম। চলো ঘরে চলো। আমি সব হুইস্কি খেয়ে ফেলেছি। সত্যি? সুদীপা খিলখিল করে হেসে উঠল। নবনীত গেটের দিকে মুখ ফিরিয়ে দেখল রাস্তায় কয়েকটা আলো দেখা যায়। রাস্তাটা গোটা তল্লাটটাই কলকাতার অন্যান্য অঞ্চল থেকে নির্জন। মাঝে মাঝে কেবল গাড়ির শব্দ পাওয়া যায়। শীতের রাত্রে এখনই রীতিমতো স্তব্ধ বোধ হচ্ছে। সুদীপার হাসির শব্দের সঙ্গে নবনীত গেটের দিকে তাকালো। যারা সুদীপার সন্ধানে ছায়ার মতো নিঃশব্দে কলকাতা তোলপাড় করছে, তাদের নজর এবং প্রহরা হয়তো এখানেও আছে। এই হাসির শব্দ যে কোনো বিপদ ঘটাতে পারে সেটা সে বুঝতে পারল। সে সামনের দিকে একটু ঝুঁকে বলল, চলো চলো, ভেতরে চলো। নবনীত সামান্য ঝুঁকে পড়াতেই সুদীপা যেন পিছনে টলে পড়তে গেল। নবনীত ওর একটা হাত ধরল, ঘরের ভিতর ঢুকে ছিটকিনি বন্ধ করল এবং প্রথমেই হুইস্কির বোতলের দিকে তাকাল। সে এইরকমই অনুমান করেছিল, বোতলটা শূন্য হয়নি। তথাপি নবনীতের মনে হল সমস্ত চিত্রটা প্রায় অবর্ণনীয়, বিশেষত তার গৃহে। ঘড়িতে এখন রাত্রি 10:20। পানীয়র বোতল গেলাসটা চিত্রের একটি অঙ্গ মাত্র, কিন্তু সুদীপার সমস্ত চেহারাটা অন্তত নবনীতের কাছে অভাবিত। যথেচ্ছ নড়াচড়া, বসা চলা, ফেরার পরিণাম পায়জামার কয়েক জায়গায় ছিন্ন অংশই এখন হাওয়াই শার্টের বাইরে, এবং কণ্ঠার নিচেই যে বোতামটা আটকানো ছিল এখন সেটাও খোলা। নবনীত বলল,
বেশ শীত পড়েছে, তুমি আমার চাদরটা গায়ে জড়াও। শীত কোথায়? নবনীত হাসল। স্বাভাবিক, সুদীপার এখন শীত করার কথা নয়। বলল, বেশ তো, হলে চলো, খেয়ে নেবে। এরপরে তুমি আর খেতে পারবে না, গত রাত্রের মতো অবস্থা হবে। অসম্ভব। গত রাত্রে তো আমি আপনার বস ওই বদমাসটার উপর রাগ করে খাইনি। আজ ঠিক খাবো, কিন্তু তার আগে আই ওয়ান্ট টু নো দ্য মিস্ট্রি বিহাইন্ড ইয়োর লাইফ। বলে নবনীতের হাত ধরে টেনে সোফার কাছে নিয়ে গেল। মিস্ট্রি বিহাইন্ড মাই লাইফ, সেটা আবার কি? বসো বলছি। নবনীত জানে এরকম ক্ষেত্রে প্রতিবাদের অর্থ অনর্থ ঘটানো। তাছাড়া তবে একটা ভরসা, সুদীপা ওর গেলাসের হুইস্কি শেষ করে দেয়নি, যার অর্থ নবনীত ঘর থেকে বেরোবার পর ও গেলাস স্পর্শ করেনি। নবনীত ওর পাশে বসল। বলল, বলো কি মিস্ট্রি তুমি জানতে চাও? তোমার মা বাবা কেউ বেঁচে আছে কিনা আমি জানি না, বা তোমার কোনো ভাই বোন? একটি বোন আছে, ম্যারিড, বাবা মা কেউ বেঁচে নেই। সরি। চোখ বুজে গেলাসে চুমুক দিল। ওর গায়ের জামার অবস্থা অধিকতর অবর্ণনীয়। গেলাসটা টেবিলে রেখে বলল, তার মানে তোমার ওদিকে কোনো রেসপন্সিবিলিটি নেই। অনেকেরই যেমন থাকে, তাই না? তুমি একটা মস্ত বড় চাকরি করো, মস্ত। আমি জানি তোমার চাকরিটা কি। আমি বলছি না তুমি ঘুষখোর, হলে লক্ষ লক্ষ টাকা করতে পারতে, তবু তোমার চাকরিটা বিরাট। আর তার দৌলতে বিনা ভাড়ায় এই কোয়ার্টার। আমি সব কিছুই বাদ দিচ্ছি। বলতে গেলে আমাকেও গোপীনাথের মতো তোমাকে ঈশ্বর বানাতে হয়। ছেড়ে দাও। আর তোমার এই হাত, ইটস হার্ড এনাফ। তুমি একটা টাফ ম্যান, বিয়ে করনি কেন? ও, এটাই তোমার কাছে এত বড় একটা মিস্ট্রি? স্বাভাবিক, গোপীনাথরা তোমাকে কখনো কোনো মেয়ের সঙ্গে মিশতে দেখেনি। না মিশলে কি করে দেখবে? কেন? সুদীপা নবনীতের দিকে ঝুঁকে এলো। কপালের উপর চুল এলিয়ে পড়ল। লাল চকচকে চোখের এখন প্রায় বদ্ধ তারা দুটি তার প্রতি নিবদ্ধ করে জিজ্ঞেস করল, লুকোনো কোনো মিস্ট্রেস আছে? থাকলে লুকোবার কি আছে? অনেক ছাপোষা চুনোপুটি যা করতে পারে, আমার তাতে অসুবিধে কি? দেন হোয়াট? আর ইউ অ্যান ইম্বেসিল? না, তুমি তা নাও, কিন্তু ইম্পর্টেন্ট, ফুটাইল। কেন এসব জিজ্ঞেস করছো? কৌতূহল। অকারণ না, বরং সেন্সলেস। তোমার এই জীবন অযৌক্তিক, তাই আমি জানতে চাইছি। সুদীপা গেলাস নিয়ে এক চুমুকে শেষ করল। নবনীত এই সুযোগ ছাড়ল না। সুদীপার হাত থেকে হাত ছাড়িয়ে নিয়ে উঠে দাঁড়ালো। সুদীপা নবনীতের দিকে তাকালো। সম্ভবত এখন ইচ্ছে করলেও ও ভুরু কোচকাতে বা চোখের তারা ঘোরাতে পারবে না, কিন্তু ওর অঙ্গারের মতো লাল মুখ শক্ত হয়ে উঠল। বলল, উঠে গেলে কেন? এমনি। সুদীপা, আমরা কেই বা ঠিক বলতে পারি কার জীবন সেন্সলেস, অযৌক্তিক, আর কার জীবন নয়? যা দেখলাম আর জানলাম তাই যদি সত্যি হয়, তাহলে তোমার জীবনকে আমি অযৌক্তিক বলবো। অবশ্যই তুমি যদি ব্যর্থ প্রেমিক হও তাহলে আলাদা কথা, কিন্তু আমার কাছ থেকে তুমি উঠে গেলে কেন? এমনি। নবনীত আবার এমনিই বলল, কিন্তু সে বুঝতে পারছে সে অসহিষ্ণুতা বোধ করছে। তবু হেসে বলল, কিন্তু আমি রোগ এলিফ্যান্ট নই। ব্যর্থ প্রেমিকরা সচরাচর যা হয়ে থাকে। কিন্তু তারা শরৎচন্দ্রের দেবদাস হতে পারে, তুমি তাও নয়। তুমি আবার দেখছি খুবই চরিত্রবান, সেজন্যই ইম্পর্টেন্সের কথাটা বললাম। আমি ইম্পর্টেন্ট বা ফুটাইল হলেই বাকি, এই মুহূর্তে তোমার কি কোনো অসুবিধা হচ্ছে? সুদীপা সহসা কোনো কথা বলল না। ওর স্থির দৃষ্টি নবনীতের চোখের দিকে, নবনীতের দৃষ্টিও সুদীপার দিকে।
কিন্তু কথাগুলো বলেই মনের মধ্যে অস্বস্তির কাঁটা খচখচ করে উঠল। সুদীপার নাসারন্ধ্র কয়েকবার স্ফীত হল। চোখ মুখে নতুনতর রক্তাভা বোঝবার কোনো উপায় নেই। এমনিতেই এখন চোখ মুখ অত্যধিক লাল, ঠোঁট দুটিতে রক্ত ফুটে বেরোবে যেন, এত লাল। বলল, তুমি আমাকে অপমান করছো? অবশ্যই সকলের মতো তুমি আমাকে খারাপ মনে করবে, এতে আর আশ্চর্যের কি আছে? হয়তো অ্যাবনর্মালও মনে করতে পারো। গতকাল রাত থেকে যেরকম ব্যবহার করছি, আমার 6 বছর আগের রোমান্টিক মনটা তোমাকে দেখে সত্যিই জেগে উঠেছিল। না থামো, আমাকে বলতে দাও। সেটাকে পাগলামি বলতে পারো, কিন্তু সত্যি প্রেমে পড়া কাকে বলে আমি জানি না, তবে ছেলেদের বা পুরুষদের সঙ্গে নানাভাবে মিশেছি। অনেকেই আমার কাছে কিছু পেতে চেয়েছে, হয়তো আমিও কখনো কখনো চেয়ে থাকব। তার ফল যা হয় তাই হয়েছে। আমার কাউকে ভাল লেগেছে, কিন্তু কখনো বেশি দিন টেকেনি। তুমি যদি ভেবে থাকো তোমার সঙ্গে শোবার জন্য একটা ফুটাইল পুরুষকে তাতাবার চেষ্টা করছি, তাহলে ভুল বুঝেছ। সুদীপা ডান হাত সোফার পিঠে চেপে উঠতে গিয়ে বাঁ হাতের তাল ঠিক রাখতে পারল না। ওর হাত থেকে শুধু গেলাসটাই পড়ল না, হুইস্কির বোতলটা সেন্টার টেবিলের কাঁচের ওপর পড়ে গড়িয়ে মেঝের কার্পেটের ওপর পড়ে গেল। নবনীত তাড়াতাড়ি এগিয়ে এলো। তার ভিতরের অসহিষ্ণুতা বা অশান্তি এখন পূর্ণ সমাহিত। অসহিষ্ণু বা অশান্ত হয়ে ওঠার ব্যাখ্যাটা ইতিমধ্যে নিজের কাছে পেয়েছে। সুদীপার দিকে হাত বাড়িয়ে বলল, কি করবে? আমাকে ধরো। না। সুদীপা হাতটা সরিয়ে নিয়ে নিচু হয়ে হুইস্কির বোতলটা তুলে সেন্টার টেবিলে রাখতে গিয়ে কাঁচে চির ধরিয়ে দিল, কিন্তু সেটা ওর নজরে পড়ল না। শোবার ঘরের দিকে এগোলো এবং টোলে পড়ে যেতে গিয়ে আবার সোফার হাতলে হাত রাখল। নবনীত হাত বাড়িয়ে ডাকল, সুদীপা। আমি এখন বাড়ি যাব। অসম্ভব, এ অবস্থায় এত রাতে তুমি কিছুতেই বাড়ি যেতে পারো না। সুদীপা সে কথার কোনো জবাব না দিয়ে টলতে টলতে শোবার ঘরে গেল। নবনীত ওকে অনুসরণ করল। সুদীপা ঘরের মাঝখানে দাঁড়িয়ে প্রায় অন্ধের মতো চারদিকে দেখতে লাগলো। নবনীত জানে ওর শাড়ি জামা খুঁজছে, সেও ঠিক জানে না গোপীনাথ সেসব কোথায় রেখেছে। আপাতত সে দেখতে পাচ্ছে না। সে সুদীপার সামনে গিয়ে দাঁড়ালো। সুদীপা নিজের মনে বলল, আশ্চর্য, গোপীনাথ আমার জামা কাপড় কোথায় রাখলো? নবনীত সুদীপার একটি হাত ধরল, বলল, সুদীপা শোনো, আমার কথাগুলো বলা অন্যায় হয়েছে। সুদীপা নবনীতের দিকে তাকালো। ওর চোখে নিশ্চল তারায় অনুসন্ধিৎসা। বোতাম খোলা হাওয়াই শার্টের ফাঁকে বক্ষ অনেকটা উন্মোচিত, নাসারন্ধ্র কাঁপছে। নবনীত আবার বলল, সেজন্য আমি দুঃখিত। এর কারণ সম্ভবত তোমার কথাগুলো শুনতে শুনতে আমার নিজের জীবনের কতগুলো দুঃখজনক ঘটনা মনে পড়ে যাচ্ছিল। সেজন্যই হয়তো আমি ডিস্টার্ব ফিল করে ওরকম বলে ফেলেছি। সুদীপা তথাপি কোনো কথা বলল না, রাগ বা আনন্দ কিছুই প্রকাশ করল না, কিন্তু ওর চোখের কোণে জলের বিন্দু চিকচিক করছে। নবনীত জানে তার ভিতরের গোলমাল আসলে সুদীপাকে নিয়ে। সুদীপাকে খোঁজাখুঁজি করা হচ্ছে। এই উদ্বেগটা প্রকৃতপক্ষে তার মস্তিষ্কে বিধে আছে, এবং বাইরে তার কোনো আত্যন্তিক প্রকাশ না থাকলেও অবচেতনে তার গভীর প্রতিক্রিয়া চলছে। কিন্তু সে কথা যেমন সে সুদীপাকে বলতে পারবে না, তেমনি তার কৈফিয়তটাও একেবারে মিথ্যা না। যা মনে পড়েনি তা সত্যি, জীবনের দুঃখজনক ঘটনাগুলো, এবং এই সঙ্গেই তার সারা জীবনের শূন্যতার গ্লানি, অচরিতার্থর যন্ত্রণা কি ঝলকিয়ে ওঠেনি। সে আবার বলল, আজ অনেক রাত হয়ে গেছে। দুঃখজনক ঘটনাগুলো তোমাকে এখনই বলতে পারতাম। আমি এই মুহূর্তে তোমাকে যা বলবো তা কি তোমার মনে থাকবে? থাকবে। তাহলে আমার অনুরোধ, আগামীকালও তুমি কোথাও বেরোবে না। আজকের মতোই সারাদিন বাড়ি থাকবে।
আমি তোমাকে একটা ডায়েরি দিয়ে যাব, আমার নিজের কিছু কথা তাতে লেখা আছে। ঠিক রোজ নামচা সেটাকে বলা যায় না, কিছু ঘটনা কিছু কথা। তুমি সেটা পড়বে। ওটা আমি কাউকে আজ পর্যন্ত দিইনি, তোমাকে দেব, ঠিক আছে? কালও অফিস কামাই করব? করবে। কয়েকদিন চুপচাপ এ বাড়িতে শুয়ে বসে বিশ্রাম করো না, ক্ষতি কি? সুদীপা নবনীতের দিকে তাকালো। চোখের কোণের জলের বিন্দু গড়িয়ে পড়েছে। ও হাসল, বলল, তা আমার মন্দ লাগবে না, তবে চাকরিটা হয়তো থাকবে না। থাকবে থাকবে। কাল না হয় আমি তোমার অফিসে ফোন করে দেব তুমি অসুস্থ। মেডিকেল সার্টিফিকেট নিশ্চয়ই তোমাদের অফিসে গ্রাহ্য হয়। নবনীত বলতে বলতে হেসে উঠল, সুদীপাও হেসে উঠল। আর হঠাৎ টলে উঠে নবনীতের শরীরে নিজের শরীরের ভার রাখল। নবনীতের মনে একটা করুণ দুঃখবোধ জাগল, একটা কষ্ট। সে বলল, চলো এবার দুজনে খেয়ে নি। সুদীপা নবনীতের কাঁধে এক হাত রাখল। নবনীত গ্লানিহীন একটা বিষণ্ণতা বোধ করছে। বেলা 10টা। নবনীত শোবার ঘরে, বাড়িতে কেউ নেই, এমনকি গোপীনাথও না। সুদীপা নবনীতের খাটের বিছানায় বসে একটি প্লাস্টিক কভার নোট বই পড়ছে। বিচ্ছিন্ন নানান কথা এইভাবে লেখা রয়েছে। 14 বছরেই প্রেমে পড়লাম। প্রেমের কি কোনো গ্রাম্য বা শহুরে চরিত্র আছে নাকি? আমিও বিশ্বে আমাদের জেলা শহরের আমাদের বাড়ির পাশের এক বাড়ির ওর সঙ্গে প্রেমে পড়েছিলাম। ওরা আর আমরা সকলেই ছিলাম সেই শহরের অস্থায়ী বাসিন্দা, আমাদের বাবার চাকরির জন্য। ওর নামটা আমি লিখতে চাই না, ভুলতে তো অনেক চেয়েছি, পারলাম না। নামটা তো আমার মস্তিষ্কে বিধেই আছে, আমার সুপ্ত অবসেশনের মধ্যে। ওর রূপ, আমি তার কি বর্ণনা দেব? আমি তো লেখক না, তুলনাও অপ্রয়োজনীয়, কারণ ওর রূপ আমার চোখে তুলনাহীন। ওর কিসের তুলনা আছে? কোনো কিছুরই নেই, ও অতুলনীয়। এখন বুঝি আমার প্রেম ছিল বালকের, কিন্তু আমার মনটা যথেষ্ট সাবালক ছিল। আমার প্রতিজ্ঞাও ভীষ্মের মতো। ওকে ছাড়া কোনো মেয়েকে বিয়ে করব না প্রতিজ্ঞা করেছিলাম, এখনো করিনি, কখনো করব না। ও আমার প্রেমে পড়ার কথা জানতো, আমল দেয়নি। ও আমার সমবয়সী বলাটা ঠিক না, বরং ও আমার থেকে একটু বড়ই ছিল, সামান্য 2-4 বছরের। কিন্তু ও বোধহয় ভাবতো আমি ওর থেকে অনেক ছোট, সেজন্যই যে আমল দিত না তা আমার মনে হয়। আমি যে ওর প্রেমে পড়েছি, ওকে দেখবার জন্য, ওর কাছে যাবার জন্য ছটফট করি, এসব বিষয়কেও খুব খারাপ চোখে দেখত। আমাকে খারাপ ছেলে মনে করত, অথচ আমি সত্যি খারাপ ছিলাম না। লেখাপড়া আচার আচরণে আমি অনেকের থেকে ভালো ছিলাম, কিন্তু প্রেমই আমার কলঙ্ক। ভালোবেসেই আমি লাঞ্ছিত। কতভাবেই না আমার প্রেমের কথা ওকে জানিয়েছি। সময় নেই অসময় নেই, বারে বারে ওদের বাড়ি ছুটে গিয়েছি। ওর চোখে মুখে বিরক্তি ফুটে উঠতে দেখেছি। ওকে দেখবার জন্যই যে যেতাম তাও বুঝতে পারত। একমাত্র ওই বুঝতে পারত আমার চোখের ব্যাকুলতা, আমার উন্মাদনা। কারোর প্রতি যদি কারোর প্রাণের আসক্তি জন্মায়, তারা পরস্পরের দিকে তাকালে ঠিক বুঝতে পারে। ছেলে আর মেয়ে তারা যে কোনো বিষয়ে যত বোকাই হোক, এই একটা ব্যাপার বুঝতে কারোরই অসুবিধা হয় না। যদি কেউ বলে বুঝতে পারে না, সে জেনে শুনেই মিথ্যা কথা বলে। আমি তো এসব ছেলেবেলা থেকেই বুঝেছি। ওর মতো মেয়ে যে আমার মুখের দিকে তাকিয়ে এক পলকেই মনের কথা বুঝতে পারবে, তাতে কোনো সন্দেহ ছিল না। ও প্রথম প্রথম অন্যমনস্কতার ভান করত, বেশি দিন পারেনি। ওর চোখে মুখে রাগ আর বিরক্তি ফুটে উঠত, অথচ এমন না যে ছেলেদের দেখলেও খুশি হতো না। তবে আমার বয়সী ছেলেদের সঙ্গে ওর ব্যবহার ছিল রাশভারী গোছের। বয়স্ক লোকদের সঙ্গেও হেসে কথা বলতো, যা দেখলেই আমি বুঝতে পারতাম যে হাসি অন্যরকম, একটু লজ্জা মেশানো, বোধহয় ব্রীড়া যাকে বলে। যারা ওর বাবার বয়সী না হলেও বাবার পরিচয়ে ওদের বাড়িতে আসতো, সকলেই তারা চাকুরে।
একজন অবিবাহিত মুনসেফের সঙ্গে ওর মেলামেশা হাসি আচরণ দেখে আমার বুক জ্বলে যেত। একদিন আচমকা সেই মুনসেফকে ওর হাত ধরে টানতে দেখেছিলাম। ও খুব হাসছিল, আমাকে দেখতে পেয়ে চমকে উঠেছিল, রেগেও গিয়েছিল। আমি চলে এসেছিলাম, কিন্তু এত কষ্ট হয়েছিল, এত অস্থির হয়ে উঠেছিলাম। আমি ওকে একটা চিঠি লিখেছিলাম, অকপট প্রেমপত্র, ব্যাকুল ভালোবাসায় ভরা অনেক কথা। তখন আমার 15 বছর বয়স। ও সেই চিঠিটা ওর বাবা মাকে দেখিয়েছিল, আমার বাবা মাকেও দেখিয়েছিল। মা কেঁদেছিলেন, বাবা মেরেছিলেন। আমি 3 দিন খাইনি। সেই থেকেও আমাকে ঘৃণাই করত। সামনাসামনি দেখা হলে ওর দিকে যদি তাকাতাম, ও বলতো, নোংরা ছেলে, তাকাতে লজ্জা করে না? আমি বলতাম না। ও বলতো, জানোয়ার। বিধে আছে বুকের মধ্যে। ওর প্রতিটি কথা ঠিক যেন দগদগে ঘায়ের মতো আমার বুকে এখনো জ্বলছে। ওদের বাড়ির লোকেরাও আমাকে খারাপ ছেলে মনে করত। কেউ আমার সঙ্গে কথা বলতো না, তবু আমি ওকে দেখতে চাইতাম। ওকে আমি কখনো একটা চুমুও খাইনি, সেরকম কোনো সম্পর্ক বা সুযোগ ঘটেনি, নিতান্তই বালক হিসাবে। প্রথম 2-1 দিন যদি বা হাত ধরেছি, ওর তা ভালো লাগেনি। কিন্তু আমি তো আজও মরে যাচ্ছি। কিন্তু কেন? এই পূর্ণপ্রায় মধ্যবয়সে এই জিজ্ঞাসাটা আবার করতে ইচ্ছে করছে। কেন? ও ছাড়া তো বিশ্ব সংসারে কত মেয়ে ছিল, কোনো দিকে কোনোদিন ফিরে তাকাতে পারলাম না। অস্বাভাবিক নিজেরই মনে হয়। এই মনের কথা বলছি, অস্বাভাবিক। এ কি কোনো অভিশাপ? কে আমাকে অভিশাপ দেবে? কেন দেবে? তাহলে তো আমাকে পূর্বজন্মে বিশ্বাস করতে হয়। হয়তো পূর্বজন্মে কোনো অপরাধের এই শাস্তি। কিন্তু পূর্বজন্মের কথা ভেবে কোনো সান্ত্বনা আমি পাইনি। আমি একজন প্রত্যক্ষবাদী নই, তবু পূর্বজন্ম বিষয়ে কোনো সংস্কারগত বিশ্বাসও আমার নেই, থাকবার কোনো কারণ নেই। আমার কষ্টের মধ্যে আমি তা অনুভব করিনি। যা প্রত্যক্ষ নেই, যা আমার ইন্দ্রিয়ের গোচরীভূত নয়, এমন অনেক বিষয়কে আমি মিথ্যা বলে উড়িয়ে দিই না। তবু পূর্বজন্ম বলে যদি কিছু থাকতো, আমার দুঃখের মধ্যে সে সত্য উদ্ভাসিত কেন হলো না? নিয়তি, সেও তো একরকম অভিশাপের কথাই মনে করিয়ে দেয়। আমার সেই প্রায় কৈশোর থেকেই কি সেই আকর্ষণ, যা আরেকজনের মনে এমনকি সামান্য করুণাও উদ্রেক করেনি, বরং অবহেলা, বিরক্তি, ক্রোধ, ঘৃণা, বিদ্বেষী করে তুলেছিল আমার প্রতি। তথাপি আজ পর্যন্ত মন অটল হয়ে রইল, কোনো দিক থেকেই তার বয়স বাড়ল না। কত ভেবেছি, যা আমার ভাবনার আয়ত্তের মধ্যে আছে, আমার প্রত্যক্ষ অপ্রত্যক্ষ সকল ভাবনার দ্বারা বুঝতে চেয়েছি। রূপ বা গুণ কোনো ব্যাপার না, কারণ ওর মতো রূপ আর গুণের মেয়ের সাহচর্য আমি পেয়েছি। ওকে ঘিরে আমার কোনো চিন্তার বেকার, তার জন্য তো দরকার কিছু প্রত্যক্ষ যোগাযোগের, যা ওর সঙ্গে আমার ছিল না। অথবা চিরমৌন অচলায়তনই অপ্রত্যক্ষ কারণ আমার বিকারের। কিন্তু তার আগে আমি বুঝতে চেয়েছি, সত্যি কি আমি বিকারগ্রস্ত? কি তার লক্ষণ? বরং যন্ত্রণার কাতরতা সত্ত্বেও আমি তো নির্বিকার। এ কি কোনো অভিমান? যে অভিমান কোনো আঘাতে টলে না, মৃত্যুর প্রতি ঘাড় বাঁকিয়ে তাকিয়ে থাকে, অনায়াসে অবহেলায় তার গ্রাসকে বরণ করে। এই রকম অভিমানের একটা ছায়া আমার অবচেতনে থাকতে পারে। সংসারে যারা নিজেদের বাস্তববাদী বলে মনে করে, তারাই অভিমানকে মূঢ়তা ছাড়া আর কিছু আখ্যা দিতে চায় না। কিন্তু এর সঙ্গে যা স্বাভাবিক ছিল ঘৃণা, তা আমার নেই। আমি ক্রুদ্ধ নই। কৌপিন পরে লোটা কম্বল নিয়ে সাধু হয়ে যাবার কথা আমার কখনো মনে হয়নি। মানুষের প্রতি আমার বিশ্বাস কখনো হারায়নি। সেটা মানুষের কোনো মহত্বের জন্য না। যে সংসার অনেকটাই অবিশ্বাস্য, সেখানে অবিশ্বাস করে বঞ্চনার থেকে বিশ্বাস করে বঞ্চনাই শ্রেয়। অথচ আমি জানি আমার একটি একক সত্তা আছে, যে নিঃসঙ্গ। আমার জীবন ভাবনাকে কোনো বিশিষ্টতা দান করা যায় না। আমি একদিকে ভাগ্যকে বিশ্বাস করেছি, আরেকদিকে আমার মানুষ প্রকৃতিকে। প্রকৃতির বিভিন্নতাকে স্বীকার না করে পারি না, তাহলে তো আমরা সকলেই একটা ছকে বাঁধা পড়তাম।
কল্পনা করলে মনে হয় তার মধ্যেই যেন অনেক সুখ আছে, একটা অন্ধ সুখ। কিন্তু জন্মেছি মানুষ নামক জীবের পরিচয় নিয়ে, কোনো ছকে বাঁধা পড়া সম্ভব নয়। নিজেকে যতটা চিনতে পেরেছি তার দ্বারা ওকেও চেনার চেষ্টা করেছি, সেজন্য ওকে কোনো দোষ দিতে পারি না। আমার জীবনের জন্য ওকে দায়ী করতে পারি না, পারলে তো ভালো হতো। তবু যা হোক, একটা সান্ত্বনা থাকতো আমার আজকের এই জীবনের জন্য আমি দায়ী নয়। কিন্তু মিথ্যাকে মুঠোর মধ্যে ধরে সত্যের অনুভূতি হয় না। প্রতিবাদের ঝড় আমার মধ্যে উঠেছিল। ঝড়ে মাথা ঠুকে এখন বুঝতে পারছি ওকে ছাড়া আমি আর কারোর কথা ভাবতে পারি না। তার জন্য আমি কোনো উন্মাদনায় ভুগি না। আমার যখন 18 বছর, ওরও তখন 20-21 বছর। ওর বিয়ে হয়ে গেল। আমি তখন কলেজের সেকেন্ড ইয়ারের ছাত্র। আমাদের বাড়ির সবাইকে নিমন্ত্রণ করেছিল। আমার মনের অসুস্থতার খবর কেউ রাখেনি, রাখবার কথাও না। সেই চিঠি ধরা পড়ে যাবার ঘটনার পরে ওর আর আমার ব্যাপারটা সবাই ভুলে গিয়েছিল, মনে রাখবার কোনো কারণ ছিল না। বাইরে থেকে আমার আচরণের মধ্যে কোনো রকম অস্বাভাবিকতা ছিল না। ওদের বাড়ি যাওয়া আমার বন্ধ ছিল, ওকে দেখতাম দূর থেকে। যা কিছু তরঙ্গ সবই আমার ভিতরে ভিতরে আছাড়ি পিছাড়ি করত। কিন্তু বিয়ের কথা শুনে এত অসুস্থতা বোধ করেছিলাম, একটা কিছু করবার জন্য ছটফট করে মরে যাচ্ছিলাম। হত্যা, আত্মহত্যা, বিয়ে বাড়িতে অগ্নিসংযোগ, অনেক কিছুই ভেবেছিলাম। শেষ পর্যন্ত ওকে শেষবার দেখার জন্য বাড়ির সকলের সঙ্গে ভালো ছেলেটির মতো ওদের বাড়ি গিয়েছিলাম। বর বা বরযাত্রী কারোর দিকে ফিরেও তাকায়নি। ও যে ঘরে ছিল সোজা সেই ঘরে গিয়েছিলাম। ও যেমন সেজেগুজে থাকা উচিত সেই রকম ছিল। ওকে ঘিরে ছিল অনেক মেয়েরা, যাদের সঙ্গে ও হাসাহাসি কথা বলা বলি করছিল। জানতাম আমাকে দেখলেই ওর মন মেজাজ খারাপ হয়ে যাবে, কিন্তু জীবনের বিষয়গুলোর সব সূত্র আমরা সবসময় বুঝতে পারি না। ও আমায় দেখেই ডেকে উঠেছিল, বলেছিল, এই শুভু, শোন, একটা কথা তোকে কানে কানে বলবো। আমি যে মাথা ঘুরে পড়ে যাইনি সেটাই আশ্চর্য। আমি ওর কাছে যেতে ও আমার হাত ধরে টেনে বসিয়ে কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলেছিল, আমার উপর রাগ করে থাকিস না, হ্যাঁ। এই একটি মাত্র কথা, ওর অনুরোধ। তারপরে আর ওদের বাড়ি থাকতে পারিনি, বাড়ি চলে এসেছিলাম। শুনলে অনেকটা ছোটদের গল্পের মতো শোনায়। ওর বিয়ের পরেই ওর বাবা রিটায়ার করেন, দেশের বাড়িতে সপরিবারে চলে যান। ওরা ভাড়া বাড়িতে ছিল। বাড়িটা অনেকদিন তালাবন্ধ পড়েছিল। কলেজ থেকে এসে আমি বাড়িটার দিকে তাকিয়ে থাকতাম। ওর শেষ কথাগুলো বারে বারে মনে পড়ত। আমি কি ওর উপর রাগ করে আছি? নেই। হয়তো একরকমভাবে ছিলাম, তা না হলে জীবনের পরবর্তী ঘটনাগুলো ঘটতে পারত না। বিকম অনার্স নিয়ে কলকাতায় এসেছিলাম এমকম পড়তে। পাশ করেছিলাম। পাশ করে এক বিখ্যাত কোম্পানিতে চাকরি, তার সঙ্গে আইন পরীক্ষার প্রস্তুতি। সেই সময়টা বন্ধু জুটেছিল অনেক। মদ্যপান তখনই আয়ত্ত করেছিলাম। বান্ধবী জুটেছিল অনেক। বান্ধবী না, প্রেমিকা। যদি সত্যিকারের কোনো উন্মাদনা আমাকে কখনো গ্রাস করে থাকে তবে তখনই তা করেছিল। নাচ গান, হই হুল্লোড়, আজ এখানে কাল সেখানে কোনো না কোনো মেয়ের সঙ্গে সবসময় থেকেছি। এবেলা মিথ্যে বলেছি, ওবেলা মিথ্যে বলেছি মেয়েদের। ছলনার চূড়ান্ত করেছি। উন্মাদনার কোনো শেষ ছিল না। কোথা থেকে কেমন করে যে বান্ধবী জুটে যেত বুঝতেই পারতাম না। আর কত রকম যে তার অনুষঙ্গ, যৌনতার কথা বলেছি তাও ছিল বিস্তর। নগ্ন নৃত্য থেকে ব্লু ফিল্ম কিছুই বাদ যায়নি। আরেকটা কি আশ্চর্য ব্যাপার, সেই সময়ই সমাজে যারা উচ্চকোটির লোক বলে নানাভাবে প্রতিষ্ঠিত তাদের অনেকের সঙ্গে আমার যোগাযোগ হয়েছিল, পরিচয় হয়েছিল। এ ব্যাপারটাকে আসলে আমি প্রতিবাদের ঝড় বলতে চেয়েছি, সেই সব দিনগুলোকে। কিন্তু নিজে থেকেই কেমন যেন গুটিয়ে আসছিলাম। আমি যে সেই জীবনের অযোগ্য তা বুঝতে পেরেছিলাম ধীরে ধীরে।
একটা অনুশোচনা আর গ্লানি আমার মনে জেগে উঠেছিল। ওর কথা আমার মনে পড়ে যেত। তৎক্ষণাৎ মনে হতো একটা ছায়া যেন সর্বদাই আমার পিছনে ঘুরে বেড়াচ্ছে। সেই মানুষ প্রকৃতিরই বৈশিষ্ট্য। আমি অসহায়, অথচ ও তখন কোথায় জানি না, আজও আমি জানি না। কোথায় কার সঙ্গে ওর বিয়ে হয়েছে, কোথায় থাকে, কখনোই ওর কোনো খবর রাখিনি। ও কখনোই আমার কাছ থেকে যায়নি, না, বরং আমি কখনোই ওকে ছাড়িনি। ও আছে আমার মধ্যেই, কারণ এটা আমার অনুভব। আমি আস্তে আস্তে সেই দিনগুলো থেকে ফিরে এসেছিলাম। তখন মনে হয়েছিল আমি আমার উপযুক্ত কাজের পথে নেই। একটা আদর্শ আর শান্তির আশায় উদ্বুদ্ধ হয়ে বেশি মাইনের বড় চাকরি ছেড়ে আমি কলেজের শিক্ষকতাকে উপযুক্ত কাজ হিসাবে গ্রহণ করেছিলাম। সুদীপা একটানা এতখানি পড়ে ভ্রুকুটি অন্যমনস্ক চোখে মুখ তুলে চুপ করে একটু সময় ভাবল। যতটা পড়ল সবই একটানা লেখানি, বিচ্ছিন্ন। এ পাতা সে পাতায় এক এক সময় লেখা। কালির রং একরকম নেই, হাতের লেখাও সব জায়গায় একরকম না। কোথাও দ্রুত হাতে লেখা, কোথাও ধীরে ধরে ধরে লেখা। ও আবার পাতা উল্টালো। কলেজ, আদর্শ, শান্তি। আমি আমার ছাত্র জীবনের কথাটাই মনে রেখেছিলাম। তাও যদি দ্বিতীয়বার একটু রইসয়ে চিন্তা করতাম, তাহলে কখনোই এমন একটা কাজ করতাম না। ইতিমধ্যে অনেকগুলো বছর চলে গিয়েছে, আমার ছাত্র জীবনের প্রায় 15 বছর। এখানে আদর্শ একটা উপহাসের বিষয়, শান্তির পরিবর্তে নরক যন্ত্রণা। সকলের জন্য নিশ্চয়ই না। কলেজের গেটের কাছে খাড়া আলকাতরা দিয়ে লিখেছে, ইহা একটি প্রস্রাবাগার। আমার জানবার খুব কৌতূহল হয়। দরিদ্রের দুঃখ বুঝি, কিন্তু কপট ভদ্রদের ইতর দীনতা করুণ না কুৎসিত নিষ্ঠুর, প্রচণ্ড তার হুঙ্কার। আমার পক্ষে দৈনিক এই শিক্ষকতা সম্ভব না কেন? আমি আদৌ শিক্ষক নই, আমি অনুপযুক্ত। আমার সহযোগীদের সঙ্গে পাল্লা দিয়ে চলা অসম্ভব, কেননা আমার সব থেকে বড় অযোগ্যতা, আমি রাজনীতি করি না, দলীয় বা কলেজীয় কোনোটাই না। এই কারণে আমি ছাত্রদের কাছেও দুর্বল। কি করুণ সেই সব লক্ষ লক্ষ ছাত্র আর শিক্ষকের হুঙ্কার আর চিৎকার, শিক্ষকদের ফুরিয়ে আসা জীবনের আর্তনাদ। কি গ্লানিকর তাদের চালাকি। ছাত্রদের প্রবল উত্তেজনার মধ্যে আসন্ন জীবনযাপনের ভার আর বার্ধক্যের ছায়া কত স্পষ্ট হয়ে ফুটে উঠছে। কোটিরা কোনোদিনই জানতে পারে না গটিকে সংঘশক্তি ওদের কোনো পরিণতির দিকে টেনে নিয়ে যাচ্ছে যুগ যুগ ধরে। জানাটাই কি শুভ? তাহলে বাঁচা যায় কেমন করে? অতএব অনিবার্য বোধহয় বিদ্রোহ যুগে যুগে। এক একটা ধ্বংসাবশেষের ওপরে কোটিরা আবার গটিকে সংঘশক্তির নেতৃত্বে নতুন সাম্রাজ্য স্থাপন করবে। না, কলেজের চাকরি না, কোটি আর গটির মাঝখানেও না, বরং নিজের জায়গাটা যথার্থ চিনে নেবার চেষ্টা করা উচিত। সুদীপা আবার ভ্রুকুটি অন্যমনস্ক চোখে মুখ তুলে আয়নার দিকে তাকালো, আবার নোটবুকের ওপর, তারপর হাতের ঘড়ির দিকে। নোটবুকটা বিছানায় রেখে ও খাট থেকে নেমে রান্নাঘরের দিকে গেল। নবনীত ওর অফিস ঘরে, সামনে মিস্টার বক্সি, তার একজন অধস্তন অফিসার বসে আছেন। নবনীতের মুখ একটু গম্ভীর চিন্তামগ্ন। বলল, হিসেবের দায়িত্ব আপনারই, এ দায়িত্বকে নেবে বলুন। আপনার রেকমেন্ডেশনের মন্তব্য সহ সই রয়েছে। এখন আপনি এসব বললে হবে না। 7 দিনের মধ্যে আপনার রিপোর্ট তৈরি করুন। এর মধ্যে আপনাকে আমি কোনো অফিসিয়াল চিঠি দেব না। মিস্টার বক্সি, যার চেহারা অনেকটাই সেই টুপিবিহীন সিগারেটের প্যাকেটের গায়ে ছাপা সাহেবের মতো বিরাট প্রকাণ্ড, চিবুকে 8 ডজন ভাঁজলা মুখ, নবনীতের কথা শোনার পরেও প্রায় 8 মিনিট চুপ করে বসে রইলেন। তারপর বললেন, স্যার, আই এম স্মেলিং সাম ডেঞ্জার, লাইক অ্যান ওয়ার হর্স। আমি জানি মিস্টার বক্সি, এও জানি বাইরের জোচ্চোর বিজনেস ম্যাগনেটস বা আরও নানান পেশার লোকেরা
প্রচুর কালো টাকা লুকিয়ে রাখছে, কিন্তু আমাদের সারা ভারতের কর্তারা লক্ষ কোটি টাকা নানাভাবে তছনছ করছে, উড়িয়ে দিচ্ছে। এখনো পর্যন্ত পৃথিবীর সর্বত্র একই সিস্টেম, তা যে কোনো ইজমের নামেই হোক চলছে। সেজন্যই আমি বলছি, আপনি যেভাবে খুশি টাকা নিন, কিন্তু সব ব্যাপারটা ক্লিন রাখবেন। আপনি আমার থেকে বয়োজ্যেষ্ঠ লোক, যদি রাগ না করেন তাহলে কথাটা পরিষ্কার করে বলতে পারি। হ্যাঁ স্যার, বলুন। না, আমি আপনাকে কোনো পথ দেখাতে পারবো না। একটা চলতি বাংলা প্রবাদ বলবো, চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পরে ধরা। স্যার, আপনি যখন এরকম কথা বলেন তখন আরও বেশি ভয় লাগে। আজ পর্যন্ত আপনি একটি টাকা এদিক ওদিক করলেন না, অথচ এসব কথা আপনার মাথায় ঠিক আসে। কারণ আমি আমার নিজেকে কিছুটা বুঝি। আমি যা নই আর যা পারি না তা আমি হতেও চাই না, তা আমি করতেও চাই না। মিস্টার বক্সি, 7 দিন আপনার হাতে। আপনাকে আমি কোনো অফিসিয়াল চিঠি দেব না। আপনি ভেবে চিনতে যা করবার করুন। বলে সে হাত তুলে কবজির ঘড়িতে সময় দেখল। মিস্টার বক্সি উঠে দাঁড়ালেন। তারও কয়েক সেকেন্ড নিশ্চল রইলেন। তারপরে মাথাটা একটু ঝুঁকিয়ে দরজার দিকে এগিয়ে গেলেন। নবনীতের টেবিলের সামনে শূন্য প্লেট আর কাপ ডিশ আর জলের গেলাস। সে বেল পুশ করল। বিপিন ভেতরে ঢুকে একটা চিরকুট তার দিকে বাড়িয়ে ধরল। বিপিন শূন্য পাত্রগুলো সরিয়ে নিল। বাথরুমে সেগুলো রেখে আবার বেরিয়ে এলো। নবনীত বলল, লোকটিকে ডেকে দাও। বিপিন বেরিয়ে গেল। নবনীতের চোখ চিরকুটের দিকে, লেখা অমৃত দেব। দরজা ঠেলে একজন ঢুকলো, বয়স 30 থেকে 35, লম্বা রোগা, মাথায় বাবরি, গালপাট্টা জুলফি, চওড়া গোফ, ওপেন ব্রেস্ট শার্ট, চেক কাটা গরম কোট। নবনীত ডাকল, আসুন বসুন, কি খবর বলুন। অমৃতদেব বসেই তার লোমহীন চোখের পাতা তুলে দৃষ্টিতে একটু হাসি ফোটাবার চেষ্টা করে বলল, আমাকে সবাই ফারুক বলে ডাকে, আপনার বস আমার। বলুন, আপনাকে আমি চিনি। আমার বন্ধু কাল রাত্রে আপনাকে টেলিফোন করেছিল। হ্যাঁ, সুদীপা মজুমদারের খোঁজে। আমি 1 ঘন্টা বাদেই লালদিঘির ধারে যাচ্ছি বসের সঙ্গে এই বিষয়ে কথা বলতে। তার সঙ্গে আমি অ্যাপয়েন্টমেন্ট করেছি। মেয়েটির সন্ধান আমি পেয়েছি, সে বিষয়ে কথা বলতেই ওর কাছে যাব। ও, আপনি ডাইরেক্টলি বসের সঙ্গে যোগাযোগ করিয়ে দেবেন? সেরকমই আমার ইচ্ছে। তবে আজ ভোর রাত্রে ওই ছেলেটাকে গুলি করে মারাটা ঠিক হয়নি। সুদীপা মজুমদার আমাকে জানিয়েছে ওর পরিচিত ছেলেরা কেউই জানে না ও কোথায় আছে বা কোথায় গেছে। ওটা ভুল হয়ে গেছে, তবে ছেলেটা নটোরিয়াস অ্যান্টি পার্টি। অল অ্যান্টি পার্টি পিপল আর নটোরিয়াস, তাই না মিস্টার ফারুক? যাকগে, সে আপনারা যা করবার করেছেন, আমার এ বিষয়ে কিছু বলবার নেই। আমার সঙ্গে মিস মজুমদারের যোগাযোগ হয়েছে, সে কথা আমি বসকে বলেছি। আর এ বিষয়ে ওর সঙ্গে আমি সামনাসামনি কথা বলার জন্য 1 ঘন্টা বাদেই যাচ্ছি। ফারুক ওরফে অমৃতদেব চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, এটা আমি জানতাম না। কাল রাত্রের পরে বসের সঙ্গে আমাদের আর কোনো কথা হয়নি। ওকে, চলি স্যার। ফারুক 1 হাত তুলে বিদায় জানিয়ে চলে গেল। সে দরজা অবধি যাওয়ার মধ্যেই ডাইরেক্ট লাইনের টেলিফোন বেজে উঠল। হ্যালো, ঘোষ স্পিকিং। হ্যালো, শুভ বলছো? নবনীত ভ্রুকুটি চোখে চমকে রিসিভারের দিকে তাকালো। আবার পর মুহূর্তে তার মুখে হাসি ফুটল। বলল, হ্যাঁ শুভ বলছি, বলো। বলবার কিছু নেই। সে হতভাগীটি কে যে শুভকে সারাটা জীবন এরকম জ্বালিয়ে মারল? যা পড়েছ তার বেশি কিছু বলার নেই। বোগাস তোমার এই প্রেমের ব্যাপারটা। কিন্তু আবার তো দেখছি তুমি শাহেনশা লোক। জীবনে কোনো কিছুই বাদ রাখোনি। নাটের গুরুগিরি করে এখন টাটের ঠাকুরটি হয়ে বসে আছো। কতগুলো প্রেমিকাকে উদ্ধার করেছো বলো তো? ওসব আবার কেউ হিসেব করে রাখে নাকি? ওটা একটা অবসেশনের পিরিয়ড। মোটেই না। তোমার জীবনের আসল অবসেশন হলো তোমার ছেলেবেলার প্রেম। অকওয়ার্ড। তোমাকে আমার বিকৃত মস্তিষ্ক মনে হচ্ছে।
রিয়েলিটি বলে কোনো বোধ নেই তোমার। রিয়েলিস্টরা কি বলবে সে কথা তো আমি আমার জবানিতে লিখেইছি, তুমি আর নতুন কি বলবে? ইদানিংকালে যত রকমের রিয়েলিটির কথা বলা হয় আমি তার কোনোটাই মানি না, বিশ্বাসও করি না। আই পিটি ইউ। ধন্যবাদ। তোমাকে আমি ঠ্যাঙাবো। চমৎকার। কি রাঁধলে, কি খেলে? ভাত, আলু আর ডাল আর ডিম ভাতে মাখন দিয়ে। অসামান্য। কাঁচা লঙ্কা দিয়ে। জিভে জল আসছে। চিরদিনই আসবে, তোমাকে খালি দেখতে হবে, শুনতে হবে আর জিভের ঝোল টানতে হবে। হেল্পলেস। আচ্ছা শোনো, কোনো টেলিফোন এসেছিল? 3 বার রিং হয়েছিল। একটাও রিসিভ করনি তো? না, কিন্তু প্রত্যেকবারই দৌড়ে রিসিভ করতে গেছি, আর তৎক্ষণাৎ তোমার বারণ মনে পড়ে গেছে। ব্যাপারটা কিন্তু তুমি আমাকে কিছুতেই বললে না। বাহ, তোমাকে বললাম না আমি সারাদিন বাড়ি থাকি না, সবাই জানে, অতএব কোনো টেলিফোন এলে রিসিভ করার কোনো দরকার নেই। আর গোপীনাথকে আজ বাড়িতে না রাখার কারণ, অফিসে সবাই ভাববে আমি আমার বিশেষ কোনো কাজের জন্য ওকে কোথাও পাঠিয়েছি, যা আমি চাই না। গোপীনাথকে আমার কোনো দরকার নেই, তুমি যা ভালো বুঝেছ করেছ। তবে ও থাকলে ওর সঙ্গে গল্প করা যেত। হি ইজ আ ফানি ম্যান। তুমি কখন আসছো? 6টা থেকে 6:30। গোপীনাথ অবশ্যই 5টার মধ্যেই যাবে, তুমি একটু ঘুমিয়ে নাও। না, আমি এখন তোমার পড়ার ঘরে গিয়ে পড়তে বসবো। তোমার সঙ্গে আমার অনেক তর্ক আছে। তোমার ডায়েরি, বইয়ের এক জায়গায় কি সব লিখেছ? তুমি কোনো রাজনীতি বিশ্বাস করো না, এসব কি সত্যি নাকি? আর ওই সব কোটি আর গোটি ডেঞ্জারাস সব কথাবার্তা। তর্কটা এখন তোলা থাক না। না না, তুমি হোচি মিন ছাড়া কাউকে মানুষের নেতা বলে বর্তমানে বিশ্বাস করো না? এক জায়গায় দেখলাম সেরকমই লিখে রেখেছ। ওকে আমি ভালোবাসি। শোনো, ছাড়ছি, গিয়ে কথা হবে কেমন? তোমার সঙ্গে আমি মারামারি করব। হেরে যাব আগেই বলছি। ছাড়লাম কেমন? আচ্ছা, তাড়াতাড়ি পারলে চলে এসো। বিপিন ঘরে ঢোকায় লাইনটা কেটে দিল। নবনীত রিসিভার রেখে হাতের ঘড়ি দেখতে দেখতে জিজ্ঞেস করল, কি বিপিন? স্যার, বক্সি সাহেব আবার এসেছেন। নবনীত ড্রয়ারের চাবি বন্ধ করে উঠে দাঁড়ালো, বলল, আমি একটু বেরোচ্ছি, ফিরতে দেরি হতে পারে। গোপীনাথকে 4:45 চলে যেতে বলো। মিস্টার বক্সির সঙ্গে আমি বাইরেই কথা বলে নিচ্ছি। সে দরজার দিকে এগিয়ে গেল। নবনীত দরজার কাছে দাঁড়াতেই বেয়ারা তাড়াতাড়ি উঠে দরজাটা মেলে ধরল। নবনীত ভিতরে ঢুকল। সেই মাননীয় ব্যক্তি, তার বস, বিরাট অর্ধবৃত্তাকার টেবিলের ওপাশে একলা বসে সিগারেট ধূমপান করছিলেন। হেসে হাত তুলে ডাকলেন, আসুন মিস্টার ঘোষ, আপনার জন্যই বসে আছি। প্রেসের লোকদের একটু আগেই ভাগিয়েছি, ঝামেলার তো অন্ত নেই। ফার্স্ট অব অল আপনাকে আমার কৃতজ্ঞতা জানাই। মিসেস হালদারের কেসটা আপনি রেকমেন্ড করেছেন দেখে। বসুন। আপনি কৃতজ্ঞতা কেন জানাবেন স্যার? সব তো আপনারই ব্যাপার, আমার উপর অবশ্যই একটা দায়িত্ব আছে। দ্যাটস গ্রেট মিস্টার ঘোষ, আপনার হাতে আমার মান সম্মান। দিস সিটি অফ বাস্টার্ডস, যাগ্গে, জানেন তো, সব শুয়োরের বাচ্চা চারিদিকে। যাগ্গে মানে আমি বলছি, অল দিস সন অফ বিচেস। যাগ্গে, ছেড়ে দিন ওসব কথা। আপনি যেন মিস সুদীপা মজুমদার, আপনাকে বলেছিলাম। ওর খোঁজ আমি পেয়েছি, আর ওর বিষয়ে আপনার সঙ্গে একটু কথা বলতে এসেছি। ইটস সামথিং গ্রেট, আপনি নিজে এসেছেন মেয়েটার কথা বলতে। আপনি সত্যি, মানে ও কি আপনার কোনো আত্মীয়? না স্যার। ও হ্যাঁ, ও তো আপনার এক্স স্টুডেন্ট, যখন আমি কলেজে মাস্টার ছিলাম। কলেজের মাস্টার? আপনি অদ্ভুত কথা বলেন। তা এখনো আপনার কে? নবনীত জানতো এ প্রশ্নটা অনিবার্য, অতএব সে একটু হাসল, মাথা নামালো, তুলল, টেবিলে আঙুল ঠুকলো, আবার মাথা নামালো। বুঝেছি, কিন্তু আমার কাছে রিপোর্ট হচ্ছে ওর সঙ্গে
এক্সট্রিমিস্টদের মেলামেশা আছে। সি ইজ আ নটোরিয়াস টাইপ। আমি জানি ওর বাড়ির আশেপাশের কিছু ছেলের সঙ্গে ওর যোগাযোগ আছে। সেটা নিতান্তই পাড়ার ব্যাপার, ওরা ওকে রেসপেক্ট করে। সি ইজ অ্যান অ্যাংরি গার্ল, নো ডাউট। মরবার ভয়টাই নেই, সেই হিসাবেই বেপরোয়া। তার পেছনেও একটা ব্যাকগ্রাউন্ড আছে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, একেবারেই বিচ্ছিন্ন। একটু স্নেহ ভালোবাসা, আই মিন শি নিডস টু বি টেন্ড। কিন্তু আমি আপনার সময় নষ্ট করছি স্যার। হ্যাঁ বলুন। আমার কাছে আজ লাঞ্চের পরে ফারুকবাবু মানে অমৃতদেব গেছিলেন। গত রাত্রেও টেলিফোন পেয়েছি। এ বিষয়ে আপনি চূড়ান্ত সিদ্ধান্ত নিন, আমার অনুরোধ। আপনার জন্য আমি সব করতে পারি। ইটস বিকজ ইউ মিস্টার নবনীত ঘোষ, who has a very much different personality in the establishment. আপনাকে আমি কথা দিচ্ছি মিস সুদীপা মজুমদার সম্পর্কে আমি বা আমার কোনো লোক আর কোনো রকম মাথা গলাবো না, ভাববো না। এমনকি আমি লোকাল ইয়েকেও জানিয়ে দেব। বাট অনলি ওয়ান রিকোয়েস্ট মিস্টার ঘোষ, নট অনলি টেন্ট, টেম হার। নবনীত জানত এটাও অনিবার্য ছিল। I am very much grateful to you. ঠিক আছে, আমি এক্ষুনি আমার লোকেদের সবাইকে সতর্ক করে দিচ্ছি। নবনীত উঠে দাঁড়ালো, বলল, আমি তাহলে অফিসে যাচ্ছি স্যার। আসুন, কিছু ভাববেন না। কেউ খোঁজ করলেও আপনি আমার কথা বলবেন। নবনীত ঘর থেকে বেরিয়ে এলো। সে একটা কষ্ট আর অসহায় ব্যথা বোধ করছে। নবনীত 6:30 বাড়ি ফিরে এলো। গোপীনাথ গেট খুলে দিল। নবনীত গাড়ি গ্যারেজ করে একটি বড় প্যাকেট নিয়ে ঘরে ঢোকবার মুখেই সুদীপার মুখোমুখি হলো। বলল, যাক, তুমি তাহলে কথা রেখেছ, শাড়ি জামাগুলো পরেছ। তার মানে আমাকে আজ রাত্রি বাড়ি যেতে হবে? কাল ধোয়া জামা কাপড় পরে অফিসে যেতে হবে? না, আজ তুমি রাত্রিটা এখানেই থাকবে। কাল সকালে এখান থেকে অফিস হয়ে তোমার বাড়ি যাবে। জামা কাপড় আমি কিনে এনেছি। আমার মনে হয় জামার মাপটা তোমার ঠিক হবে। সে হাতের প্যাকেটটা সুদীপার দিকে বাড়িয়ে দিল। সুদীপা প্যাকেটটা হাতে নিয়ে বলল, তার মানে? এর থেকে মানে আর কি বুঝিয়ে বলবো? যা বলার তাই বললাম। তুমি আগামীকাল এখান থেকে অফিসে যাবে, সেখান থেকে তোমার নিজের বাড়ি। তার মানে আর এখানে যেন না আসি, তাই তো? এই সময় পিছনে গোঙানোর মতো একটা শব্দ শুনে দুজনেই পিছন ফিরে দেখল গোপীনাথ ওদের দিকে তাকিয়ে আছে। ওর মুখে হাসি নেই, ঠোঁট দুটো কাঁপছে, চোখ দুটো জলে টলটল করছে। সুদীপা বলে উঠল, কি হয়েছে? নবনীত বলল, কিছু না, তুমি তোমার কাজে যাও। তার গলার স্বর কিঞ্চিত শক্ত শোনাল, যা সচরাচর শোনা যায় না। টেলিফোন বেজে উঠল। নবনীত এগিয়ে গিয়ে রিসিভার তুলল, বলল, হ্যালো, ঘোষ স্পিকিং। মিস্টার ঘোষ, আমি বিম্বা বলছি। শুনলাম চুমকির খোঁজ নাকি আপনি জানেন। জানি। কোথায়? আমার বাড়িতে। সত্যি? আমি যাব একবার। আসুন। নবনীত রিসিভার রেখে সুদীপার সামনে এসে বলল, তোমার বন্ধু বিম্বা আসছে। আসছে? ফাইন, আজ দুজনে মিলে মজা করব। কিন্তু গোপীনাথের কি হয়েছে? ওর চোখ ওরকম ছলছলিয়ে উঠল কেন? আর তুমি ওরকম শক্ত করে কথা বললে কেন? তোমার কথা শুনেও ভেবেছে সত্যি বুঝি তুমি আর কোনোদিন এ বাড়িতে আসবে না। কথাটা শুনেই ওর কান্না পেয়ে গেছে। আমি শক্ত করে কথা না বললে ও এখন একটা কাণ্ড বাঁধিয়ে বসত। ও তাই নাকি? এ বাড়িতে আমার ক্ষেত্রে এরকম ঘটনা ও কখনো দেখেনি, সুতরাং ও ধরেই নিয়েছে, আর সেটাই বোধহয় ওর আকাঙ্ক্ষা, তুমি এই গৃহের পার্মানেন্ট অধিবাসী। ওর জীবনের সব থেকে বড় যন্ত্রণা কারোর সঙ্গে কারোর ছাড়াছাড়ি। ও ছাড়াছাড়ি সহ্য করতে পারে না, কেবল ভালোবাসাবাসি চায়। হাসছো কেন? আমি হয়তো কিছুই বুঝি না,
কিন্তু এর থেকে অনেস্ট আর ভালো কথা আমি কখনো শুনেছি বলে মনে পড়ে না। আমি তোমার মতো বিদ্বান নই, তোমার মতো গভীরভাবে চিন্তা করতে পারি না, কিন্তু আমার মনটা ভরে গেছে। তোমার মতো আমার হাসি পাচ্ছে না। সুদীপা জামাকাপড়ের প্যাকেটটা একটা সোফার উপর ছুঁড়ে দিয়ে খাবার ঘরের দিকে চলে গেল। নবনীত বিস্মিত হতবাক। তার বাঁ হাতের তর্জনী উঠে এলো ঠোঁটের উপর। কয়েক মুহূর্তের জন্য ডুবে গেল গভীর চিন্তায়, এবং সহসা গভীর চিন্তা থেকে চমকিয়ে জেগে উঠে খাবার ঘরের দিকে তাকালো। সুদীপাকে দেখতে পেল না। সে তাড়াতাড়ি খাবার ঘরের বাইরে বারান্দা পেরিয়ে রান্নাঘরে গেল। দেখল গোপীনাথ গ্যাসের কাছে পিছন ফিরে দাঁড়িয়ে আছে। সুদীপাও পিছন ফিরে সেই দিকে। গোপীনাথের গোঙানো স্বর শোনা যাচ্ছে। এ 4 পেয়েরাও মায়ের দুধ খায়, আমরা 2 পেয়েরাও খাই, কিন্তু ভালোবাসায় তফাৎ তো হলো। দিদিমণি দাঁতে খাবার কাটি, ভালোবাসায় প্রাণ কাটে। ভালোবাসা কি কেবল বুকে? কাপড়ের তলাটা কি অশুদ্ধ বলেন, নাকি ওটাই মাত্র শুদ্ধ? কটা রাত রইলেন, তারপর চলে যাও হে। এই কথা। গোপীনাথ! নবনীত ডেকে উঠল, কারণ ওকে না থামালে আবেগের ভাষা কত দূর যাবে তা অনিশ্চিত। তুমি তোমার কাজ করো, সুদীপা এগিয়ে এসো। ওর কথা শুনতে আমার ভালো লাগছে। ওর যা ধারণা, ওর যা বিশ্বাসও তাই বলছে। নবনীত সুদীপার কাছে এগিয়ে গেল, ওর কাঁধে একটা হাত রাখল, বলল, জানি। সুদীপা নবনীতের মুখের দিকে তাকালো। নবনীত একটু হেসে বলল, এসো আমরা ওদিকে গিয়ে কথা বলি। তুমি যা ভেবেছ আমি সেই কারণে হাসিনি। আই নো হিম ভেরি ওয়েল, আই লাইক হিম। হাসি মানে একটাই, তার মানে নয়। এসো। সে সুদীপাকে কাঁধে চাপ দিয়ে দরজার দিকে টেনে নিয়ে এলো। বসবার ঘরে এসে বলল, ওর কথা ভালো, কিন্তু এই কটা রাতে তোমাকে আমাকে নিয়ে ওর যার ধারণা সেটা তো মিথ্যে হতে পারে। সেটা ওর জানার কথা নয়, কিন্তু কেনই বা মিথ্যে হলো? কেনই বা তুমি তোমার কাছে আমাকে রাখনি? নবনীত বিভ্রান্ত চোখে সুদীপার দিকে তাকালো। সুদীপার স্থির চোখ তার প্রতি। নবনীত অনুভব করছে তার দূরত্বের নির্জনতায় নানা কুজন ও কলধ্বনি বাজছে। ক্ষীণ অস্থিরতার ঝটিকার সূচনা। সে বিচলিত বোধ করছে। সুদীপার চোখের দিকে তাকিয়ে সে হাসল, যার মধ্যে জটিলতার প্রকাশ। হাসি থামিয়ে সে ভুরু কুঁচকে সুদীপাকে দেখল। মনে হচ্ছে তোমাকে আমি অনেক দূর থেকে দেখছি, প্রায় 30 বছর দূর থেকে একটু চেনা চেনা লাগছে। সত্যি কথা বলতে কি, গোপীনাথের মতো হৃদয়ের বল সাধনার বস্তু। সে সোফার উপর থেকে জামাকাপড়ের প্যাকেটটা তুলে নিয়ে সুদীপার একটা হাত ধরে বলল, এগুলো একটু দেখে নাও, এসো। নবনীত শোবার ঘরে ঢুকল। নবনীত বিস্মিত হল না। তার বাড়িতে সুদীপার প্রায় নিয়মিত যাওয়া আসায়, বা অফিসে বা বাড়িতে সময় অসময় টেলিফোন করায়। নবনীত সুখী না তার কোনো কারণও নেই। সুদীপাকে এখন সে চুমকি বলে ডাকে, এবং ওর আচরণে কোনো অস্পষ্টতাও রাখছে না। নবনীত জানে সুদীপা সংসারের 8-10টা স্বাভাবিক মেয়ের মতো না, কিন্তু অসাধারণ বলতে যা বোঝায় তাও না। ও চিৎকার করে প্রতিবাদ জানায়, নবনীতের প্রৌঢ় আচরণ অসহ্য। যদিও তা সত্যি না, নবনীত তার নিজের মতোই আচরণ করে, কিন্তু সুদীপার আলিঙ্গনের মধ্যেও ঠোঁটের কুলায় দাঁড়িয়ে সে যুগপৎ আবেগ ও বিষণ্ণ বোধ করে। সে বোঝে, সে যাই বোধ করুক, সংসারের চোখে সুদীপা আর সে কিছুমাত্র ব্যতিক্রম না। এর কোনো ব্যাখ্যা নেই। সুদীপাকে বিতাড়ন সব থেকে সহজ একটি পন্থা মাত্র। সুদীপার অভিজ্ঞতা নতুন কিছু সঞ্চয় করবে না। এরকম অবস্থায় সুদীপা মালদহে ওদের বাড়িতে যেতে চাইল, কিন্তু নবনীতকে সঙ্গে যেতে হবে। নবনীতের মনে একটা ক্ষীণ কৌতূহল জাগল সুদীপাদের পরিবারটিকে দেখবার। সে রাজি হল।
এবং কয়েকদিনের ছুটি নিয়ে যাবার আগে সে সুদীপার কাছ থেকে জানতে চাইল বাড়ির সঙ্গে এখন তার সম্পর্ক কি, নবনীতের উপস্থিতির পরিণামই বা কি। সুদীপার জবাব, বাড়ির সঙ্গে সম্পর্কের বিষয় বিবেচনার অযোগ্য, সেখানেও যখন খুশি যেতে পারে এবং ইচ্ছামতো আচরণ করতে থাকে, এবং নবনীতের উপস্থিতির বিষয়ও তাই, তার যা পরিচয় দেওয়া উচিত তাই দেয়া হবে, এবং পরিণামের দায়িত্ব কিছুই নেই। স্বাভাবিক সুদীপার পক্ষে। সুদীপার মালদহের বাড়ি পৌঁছে নবনীত বুঝতে পারল ধনী পরিবার এবং সুদীপার প্রতাপ সেখানে প্রচণ্ড। বিশাল বাড়ি, পায়রার বকবকম শোনা যায়, মানুষের স্বর কদাচিৎ। প্রথমেই যিনি হন্তদন্ত হয়ে নবনীতের সঙ্গে দেখা করতে এলেন তিনি অতীন্দ্র মজুমদার, সুদীপার বাবা। 55 থেকে 60-এর মধ্যে বয়স, পোশাকে মফস্বলের ছাপ, ব্যবহার দ্বিধা ও সংকোচে জড়ানো, স্বল্প বাক, কিন্তু প্রতিটি কথাই ভেবে বলেন। তিনি বিনীত স্বরে বললেন, বড় ভাগ্য আপনি এসেছেন। না না, এ আর ভাগ্য কি। তাই? চুমকি আসতে চায় না আমাদের সঙ্গে। নালিশ করবে আমার নামে? খরো। কেউ নেই বাড়িতে, চুমকি আপনার দেখাশোনা করবে। মা আছে, নবনীতের আসবার কথা মাকে বললাম, সব খটিয়ে জিজ্ঞেস করলো, এলো না। ইচ্ছে হয় আসবে, না হয় না আসবে, আমার কিছু যায় আসে না। আমার অতিথির সেবা আমিই করতে পারবো। নবনীত অস্বস্তি বোধ করল। সুদীপা আরেকটু শান্ত আর নিরুত্তেজিতভাবে কথা বলতে পারে, কিন্তু তার কিছুই বলার নেই। অতীন্দ্র হাসলেন অসহায়ভাবে। তিনি যে একজন ধনী ব্যক্তি, প্রচুর বিত্ত ও টাকার মালিক, বেশবাসে আচরণে তার কোনো চিহ্ন নেই। 3 দিন নবনীত যা খেল তা প্রায় রাজভোগ্য। সুদীপা থাকলো প্রায় সর্বদাই কাছে কাছে, কিন্তু আদেশ নির্দেশগুলো বস্তুত পালন করল। দাস দাসী, রাধুনী, ব্রাহ্মণী সবাই আছে। দিনের বেশিরভাগ সময়গুলো কাটল পাঠান আমলের ভগ্নাবশেষ দেখে। একদা যা গৌর নামে পরিচিত ছিল এবং মহানন্দার ধারে। অবশ্যই সুদীপার মারফত পরিচয়ও কিছু কম লোকের সঙ্গে হলো না। সর্বাপেক্ষা বিরক্তিকর লাগলো যখন আমলা ব্যক্তিরাও সুদীপাদের বাড়িতে এসে আলাপ পরিচয়াদি করে যেতে লাগলো। সুদীপার ছোট ভাই খড়গপুরে, ও এখানে নেই। অতীন্দ্রবাবু প্রত্যহ কয়েকবার খোঁজ নিয়েছেন, দেখা করতে আসেননি কেবল সুদীপার মা, কিন্তু এলেন শেষ পর্যন্ত। গভীর রাতে নবনীতের ঘরে আলো জ্বলে উঠল। নবনীত তখনও গভীর নিদ্রায় মগ্ন না। সুইচের শব্দ তার কানে গেল এবং মশারির মধ্যে চোখ বুজেই সে অনুমান করল সুদীপা এসেছে। কিন্তু কয়েক মিনিট কোনো সাড়া না পেয়ে সে চোখ মেলে তাকালো, দেখল মাথায় ঘোমটা একজন মহিলা মশারির বাইরে থেকে তাকে অপলক চোখে দেখছেন। নবনীত তাড়াতাড়ি উঠে বসল, জিজ্ঞেস করল, কে? মহিলা নিজের হাতে নবনীতের মশারি তুলে খাটের ফ্রেমে আটকে দিলেন, বললেন, আমি হিমা, হৈমন্তী। নবনীতের মনে হলো তার সমস্ত চৈতন্য একটা অন্ধকার পর্দায় আবৃত হয়ে যাচ্ছে। অতি দ্রুত কয়েকবার তার সিদ্ধারার মূল থেকে মস্তিষ্কে বিদ্যুতের ঝলক হেনে গেল। সে মহিলার দিকে তাকিয়ে প্রস্তরবৎ হয়ে রইল এবং সময়ের হিসাব জ্ঞান রহিত অবস্থায় একসময় শুনতে পেল, ভয় পেয়েছ? নবনীত চকিত হল। খাট থেকে নেমে দাঁড়িয়ে মহিলার আপাদমস্তক একবার দেখল। দীপ্ত আয়তচক্ষু, অনতিদীর্ঘ শরীর, স্বাস্থ্যবতী, সুগৌরী, কপালে ও সরে যাওয়া ঘোমটার বাইরে সিঁথিতে সিঁদুর। বয়স অনুমান করা কঠিন। যুবতী যদি না হন তবে যৌবন আপাতত এ শরীরের বিশ্বস্ত বাহন। ভয় পাইনি, অবাক হয়েছি। তোমাকে এখানে এরম ভাবে দেখব
তা তো ভাবিনি। আমি চুমকির মা। বুঝেছি, আমিও বেশি হিমাই বলবো। এটা কি প্রতিশোধ নিলে? স্বাভাবিক, তুমি তো এরকমই বলবে, কিন্তু তোমার বিয়ের রাত্রে যে কথা আমাকে কানে কানে বলেছিলে তা আমি ভুলিনি। প্রতিশোধের কথা আমি কখনো চিন্তা করিনি। কি বলেছিলাম কানে কানে বিয়ের রাত্রে? তোমার ওপর যেন রাগ করে না থাকি, কখনো থাকিনি। তোমার মেয়েকে আমি মাত্র জানি, মাত্র 3 মাস পরিচয়। এবং ও যে তোমার মেয়ে তাও জানি। চুমকি এখনো জানে না তুমি কে, মানে আমার সঙ্গে তোমার কোনো পরিচয় আছে কিনা। কিন্তু না জানলেও চুমকি তোমার ডায়েরি পড়েছে, শুনেছি। আর আমার সামনেই বলেছে তোমার সেই বাল্যের প্রেমিকা একটি হতভাগিনী, অশিক্ষিতা, হৃদয়হীন। আর কি বলেছে? তোমার সঙ্গে ওর সম্পর্কের কথা। আমার মেয়ে সংসার জীবন চায় তোমার সঙ্গে। আমি জানি তুমি কোনো প্রতিশোধ নাওনি, আমার এরকমই মনে হচ্ছিল। কিন্তু আমি তোমাকে কখনো হতভাগিনী, অশিক্ষিতা, হৃদয়হীন জানি শুভ, আমি চুমকিকে জানি। যে কোনো সময় ঘুম ভাঙলে ও তোমার কাছে আসবে, আমি তাড়াতাড়ি যাব। আমার 2টি অনুরোধ তুমি রাখবে? তুমি কেন এতদিন বিয়ে করনি সে কথা জিজ্ঞেস করা অর্থহীন। তুমি চুমকিকে কখনো তোমার আর আমার পুরনো পরিচয়ের কথা বলো না। তুমি না বললেও আমি তা বলতাম না। আর একটা অনুরোধ, চুমকিকে তুমি বিয়ে করো। নবনীত হৈমন্তীর হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিতে চাইল। হৈমন্তী আরো শক্ত করে তার হাত ধরলেন এবং আরো ঘনিষ্ঠ হয়ে ডাকলেন, শুভ। যদি বা তা সম্ভব হতো, এখন আর তা কোনো রকমেই সম্ভব না। কেন? আমার মেয়ে বলে? এখন থেকে ওর মুখের দিকে তাকালে আমি কেবল তোমার মুখই দেখতে পাবো। মনে পড়ছে ওকে একদিন বলেছিলাম 30 বছরের দূর থেকে ওকে আমার একটু চেনা চেনা লাগছে। কেন এখন তা বুঝতে পারছি। কিন্তু হিমা, এরপরে ওকে যখন যে অবস্থায় দেখব, সে অবস্থায় তখন তুমি আমার চোখের সামনে থাকবে। এত বড় অভিশাপের বোঝা আমি বইতে পারবো না। ভুল শুভ, একেবারে ভুল। যা দেখবে সেটাই জীবন, না আসল না, আর তা জীবনের বিচারের বিষয় না। তিনি নবনীতের হাতে ছেড়ে দিলেন, দরজার দিকে ফিরে দেখলেন। আবার নবনীতের হাত চেপে ধরে বললেন, চুমকিকে ছেড়ো না, তোমার কাছে রেখো, তোমার কাছে। এই বলে তিনি নবনীতের বুকে একটি হাত রাখলেন, চোখ বুঝলেন। তারপরে দ্রুত দরজার কাছে গিয়ে সুইচ অফ করে অদৃশ্য হলেন। গভীর অন্ধকার নেমে এলো। নবনীত সেই অন্ধকারে দাঁড়িয়ে রইল প্রস্তরবৎ, অনুভূতিহীন, ক্রিয়াহীন। তথাপি নিরন্তর সময় বহে যায়, আর বহমান সময়ের মতো একটা কষ্ট তাকে নিশ্চল করে রেখে দেয়, এবং সময় বয়ে যেতে থাকে। এখানেই শেষ হলো সমরেশ বসুর লেখা বিজড়িত। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর এখনো আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।